তো আজকে তোমাদের যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে, যারা হিস্ট্রি নিয়ে পড়ছো তোমরা থার্ড সেমিস্টারে অলরেডি তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো অনেক জায়গায় ক্লাস এখনো শুরু হয়নি, অনেক স্টাডি সেন্টারে। তো তাদের মূলত আমি বলবো যে আমার এই ভিডিওটা তোমরা দেখো সম্পূর্ণ। তোমাদের থার্ড সেমিস্টারে হিস্ট্রিতে কী কী পড়তে হচ্ছে সেই সিলেবাস সম্পর্কে আমরা আজকের ব্যাখ্যা করব। তোমাদের সিমিলারলি 5টা কোর্সই থাকে। তো প্রথম যে কোর্সটা আছে সিসি 3.1, সেই 3.1-এ কী কী তোমাদের পড়তে হচ্ছে সেটা আমি এখানে বলছি। তো প্রথমে হচ্ছে কি অ্যাপ্রোচেসগুলো রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান হিস্ট্রিতে যে বিষয়গুলো রয়েছে সেইগুলো এখানে রয়েছে, এবং কিছু দৃষ্টিভঙ্গি রয়েছে পদ্ধতিগত। আর হচ্ছে কিছু চ্যালেঞ্জেস আছে, কি কি আসছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তো ইউনিট টুতে আমরা কি পড়ব, কলোনিয়াল যে স্টেজ যেগুলো ছিল, হ্যাঁ, তো সেইগুলো পড়ছি, এবং বেসিক ফিচার্স মানে হচ্ছে মূল বৈশিষ্ট্য পড়ছি, ঠিক আছে। এবং যে অর্থনৈতিক দিকগুলো কি ছিল, নেশন মেকিং কেমন ছিল, জাতি রাষ্ট্র গঠনের দিক থেকে কি কি ছিল, ঠিক আছে। তো এইগুলো আমরা এখানে পড়ছি, ডমিনেশন, রিঅর্গানাইজেশন, এগুলো সব আমরা এখানে পড়ছি, সিভিল লিবার্টি, ঠিক আছে, নাগরিক যে লিবার্টিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখানে আমরা পড়ব, এবং ডেমোক্রেসিও কিন্তু রয়েছে তোমাদের। ইউনিট থ্রিতে যেটা আছে নেহেরু ইয়ার মানে জওহরলাল নেহেরুর যে পার্সপেক্টিভটা যে ছিল, রাজনৈতিক যে প্রেক্ষাপট বা রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ডটা যেগুলো ছিল সেগুলো আমরা পড়ব। এছাড়া এখানে পড়ব লাল বাহাদুর শাস্ত্রী, আমাদের পড়তে হবে টু ইন্দিরা গান্ধী, ঠিক আছে, 1964 থেকে 1969 অ্যান্ড 1969 টু 73, এই ইমার্জেন্সি পিরিয়ডটাও আমাদের কিন্তু এখানে পড়তে হচ্ছে। এবং জনতা গভর্নমেন্ট 1977-80 সালের, এবং তারপরে আবার ইন্দিরা গান্ধীর আসা, এই নিয়ে যে পাওয়ার চেঞ্জিং একটা বিষয় রয়েছে, ক্ষমতার যে পরিবর্তন ঘটছে ইন্ডিয়ান পলিটিক্সে, সেটা সম্পর্কে আমরা পড়ব। ওকে, ইউনিট থ্রিতে। আর ইউনিট ফোরে কি পড়ব, বুদান মুভমেন্ট যেগুলো হয়েছিল, ঠিক আছে, যে মুভমেন্টগুলো হয়েছিল, সোশ্যালিস্ট মুভমেন্ট যেগুলো ছিল সেগুলো আমরা এখানে পড়ব। সেখানে রামমোহন লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ, এদের ব্যাপারে আমরা এখানে পড়ছি। আচ্ছা, 3.2-তে আমরা কি পড়ছি, কন্টেম্পোরারি ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স। তো এইখানটায় আমরা যেটা পড়ছি যে ইন্ডিয়ান উমেন সিন্স ইন্ডিপেন্ডেন্স, মানে ভারতীয় নারীরা স্বাধীনতার সংগ্রামে বা স্বাধীনতার সময় কি পজিশনে ছিল, বা তাদের কি কি দৃষ্টিভঙ্গি ছিল, তাদের অংশগ্রহণ কি ছিল, এগুলো সবই আমরা এখানটায় পড়ব। পার্টিসিপেশন, এম্পাওয়ারমেন্ট মানে নারীর ক্ষমতায়ন, এই সম্পর্কে আমরা এখানে পড়ছি। ওকে, ইউনিট ওয়ান। ইউনিট টুতে আমরা কি পড়ছি, ইউনিট টুতে আমরা পড়ছি কমিউনালিজম পড়ব, যে পোস্ট কলোনিয়াল পিরিয়ডে, মানে উত্তর উপনিবেশিক কালে আমরা সেই কনটেক্সটটা পড়ব। সেখানে আমাদের কাদের পড়তে হচ্ছে, বা আম্বেদকরকে পড়তে হচ্ছে, আম্বেদকরকে পড়তে হচ্ছে, এবং দলিত পার্টিস ইন কন্টিনিউটি, সেই সময় যে দলিতদের দল, রাজনৈতিক দল, সেগুলো কিরম ছিল সেটা আমরা পড়ব, ঠিক আছে। এবং এখানে আমরা নর্থ ইস্ট এবং ঝাড়খণ্ডের এইগুলোর ওপরে বেশি দেখব। তারপর হচ্ছে ইউনিট থ্রিতে যেটা আছে, পলিটিক্স ইন স্টেজ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, সেন্ট্রাল আন্ধার, এইগুলো, আসাম, পাঞ্জাব ক্রাইসিস, এইগুলো সম্পর্কে এখানে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো খুব সাম্প্রতিক ঘটে গেছে অনেক কিছু জিনিস। হ্যাঁ, এইখানটা তোমাদের একটু বলে রাখি, এইখানটায় এই টপিকগুলো যেগুলো খুবই সাম্প্রতিক, যেগুলো ঘটেছে এবং অনেক চেঞ্জেস এসছে, সেগুলো কিন্তু ইনপুট করতেই হবে তোমাদের লেখার মধ্যে, ঠিক আছে। আমি আমি যাদের যাদের পড়িয়েছি তাদেরকে সকলকেই কিন্তু এই বিষয়টা বলেছি, এবং আমার যে নোট আছে সেই নোটে কিন্তু আপডেট থাকবে, যেগুলো সাম্প্রতিক যে ঘটনাগুলো রয়েছে এবং সাম্প্রতিক সেই ঘটনা কি স্টেজে আছে,
বা কি অবস্থাতে রয়েছে এখন, কারেন্ট কি সিনারিও রয়েছে, সেগুলো সবই নোটে ইনক্লুড করা থাকে। এতে তোমার লেখাটা মানটা আরও বাড়ে। তো যারা যারা পড়তে চাইবে, আমি লাস্টে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, এবং অনেক কম টাকাতে আমি কিন্তু পড়াচ্ছি হিস্ট্রি। তো এবং ইউনিট 4-এ কি আছে, পোস্ট কলোনিয়াল স্টেজ, ঠিক আছে, এই স্টেজে গ্রাসরুট ডেমোক্রেসি কেমন আছে, পঞ্চায়েত, এগুলো সাম্প্রতিক, এগুলো অনেক চেঞ্জেস এসছে, মিউনিসিপ্যাল বোর্ড, কর্পোরেশন, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার এখন এই কেস কী আছে, তোমরা জানো বাংলাদেশে একটা ক্রাইসিস চলছে, গভর্নমেন্টারিয়াল ক্রাইসিস, এবং শ্রীলঙ্কাতেও একটা কিন্তু ভেঙে গেছে, শ্রীলঙ্কাতেও একটা প্রবলেম সম্মুখীন হয়েছে, পাকিস্তানের তো সম্মুখীন রয়েছে। তো সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেখানে মিলিটারি রেজিমটা কি আছে, মিলিটারিদের এই কী রয়েছে, ভারতের কি প্রেক্ষাপট আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসছি আমরা CC3-তে, CC3.3, এখানে আমাদের ইকোনমিক্স হিস্ট্রি অফ ইন্ডিয়া পড়তে হবে, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমাদের এখানে পড়তে হচ্ছে। তো ইউনিট 2-তে আমরা কি পড়ব, ডিফারেন্ট ট্রেডস টুয়ার্ডস, এগুলো আমাদের পড়তে হচ্ছে। ডিফারেন্ট ট্রেড মানে হচ্ছে বাণিজ্যিক ব্যবস্থার যে কলোনিয়াল পিরিয়ডে কেমন ছিল এবং এখন কেমন আছে, এর নিয়ে যে ডিবেট, সেগুলো আমরা পড়ব, ঠিক আছে। এবং রুলসগুলো কি কি আছে, কি সিস্টেম কি কি পরিবর্তন হচ্ছে, স্ট্রাকচার কি আছে, কাঠামো কি আছে, সেগুলো এখানে রয়েছে। তারপরে আমরা কি পড়ব, এগ্রিকালচার প্রোডাকশন, ঠিক আছে, এগ্রিকালচার প্রোডাকশন ভারতের এখন কিরাম রয়েছে, ঠিক আছে, ইকোলজি, এনভায়রনমেন্ট, ডেমোগ্রাফি, ঠিক আছে, এগুলো সবই আমাদের কিন্তু পড়তে হচ্ছে। ওকে, এই মূলত এটা আমাদের অর্থনীতির ওপরে ডিপেন্ড করছে, যে অর্থনৈতিক হিস্ট্রিটা কি রয়েছে, সেগুলো আমাদের এখানে পড়তে হচ্ছে। সেখানে ধরো সোশ্যাল ফ্রেমওয়ার্ক, প্রেজেন্ট, প্রোডাকশন, কন্ট্রোল, ল্যান্ড, ক্রেডিট, এবং লেবার, এগ্রিকালচার লেবারদের কি রয়েছে, ঠিক আছে, কি কি ডিফারেন্সিয়েশন আসছে, কি কি পার্থক্য আসছে, সেগুলো আমাদের পড়তে হচ্ছে। তারপরে আসছে কি বিয়ন্ড তোমার ভিলেজের সম্পর্কে আমরা পড়ব, যে গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ যে অর্থনীতি, সেই সম্পর্কে আমাদের পড়তে হবে, ঠিক আছে। সোশ্যাল অর্গানাইজেশন কি আছে, ট্রাইবাল ওয়ার্ল্ড কেমন আছে, ইরিগেশনটা সিস্টেমটা কীরকম রয়েছে, তার যে হিস্ট্রি, কলোনিয়াল পিরিয়ডে কী ছিল, পোস্ট কলোনিয়াল পিরিয়ডে কী ছিল, এখন কেমন আছে, এগুলো আমাদের আলোচনা করতে হচ্ছে। ইম্প্যাক্ট অফ গ্লোবাল ইকোনমি, ফোর্থ আমাদের 4 নম্বর ইউনিটে এটা রয়েছে, ঠিক আছে। এখানে মুভমেন্টসগুলো অনেক রয়েছে, অনেক মুভমেন্টস আছে। ইম্প্যাক্ট অফ গ্রেট ডিপ্রেশন একটা হয়েছিল, সেই গ্রেট ডিপ্রেশনের রুরাল ইকোনমিতে কি এফেক্ট পড়ছে, সেগুলো এখানে আমাদের আলোচনা করতে হচ্ছে। তো এবারে আমরা চলে আসছি কম্পালসারি ইলেকট্রিক কোর্স, যেটাকে বলা হয় কম্পালসারি ইলেকট্রিক কোর্স, যেটাকে সিইসি বলা হয়, সেই সিইসির 3.1-এ এখানে 18th সেঞ্চুরি ইন্ডিয়া আমাদের পড়তে হবে, সেখানে মুঘল রুলস পড়তে হবে, তাদের যে এগুলো রয়েছে, সেগুলো সবই রয়েছে এখানটা, ঠিক আছে। তো এখানে একটা জিনিস মনে পড়লো, যে আমাকে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে যে স্যার, আমরা গ্র্যাজুয়েশনে যে মোগল পিরিয়ডগুলো যেভাবে আলোচনা করা আছে, সেই রকমভাবে করলে কি হবে। দেখো, তোমাদের একটা বিষয় আমি বলি, তোমরা যখন ছোট ছিলে, ধরো 10 বছর, 12 বছর বা 15-20 বছর, সেই ছোটবেলার জামা কি এখন তোমাদের গায়ে হয়? 10 বছর, 12 বছরের জামা কি তোমাদের এখন গায়ে হয়? তোমরা এখন 18-19 বছর বয়সে, তোমরা সবাই লম্বা হচ্ছে, চওড়া হয়েছো, হাইট বেড়েছে, হ্যাঁ। তো সেগুলো কি হয়, তাই আমি এখানটায় বলছি তোমাদের এটা। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, আমি সবাইকে এই কথাটাই বলি, যে গ্র্যাজুয়েশনে যেটা পড়েছো, সেটা গ্র্যাজুয়েশন লেভেলের ছিল। তোমরা এখানে এমএ পড়ছো, এমএ লেভেলে ভাবো। একটু তোমাদের ভাবনা চিন্তা, যেখানে ডিফারেন্সিয়েশন কি রয়েছে,
তোমাদের দৃষ্টিভঙ্গি কি রয়েছে? রবীন্দ্রভারতী কিন্তু এই সিলেবাসটা একদমই পারফেক্ট সিলেবাস এবং সাম্প্রতিক বিষয়গুলোর উপরে অনেক জোর দিয়েছে। তোমাদের এই সেমিস্টার, থার্ড সেমিস্টারটা পুরোটাই আমাদের কিন্তু সাম্প্রতিক হিস্ট্রির ওপরে কি আছে, বা সাম্প্রতিক কি কি ঘটনা ঘটেছে, কি কি রদবদল হচ্ছে, কি কি ডিবেট আসছে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। আর আমি যখন পড়াই কাউকে, রেগুলার আর ডিস্টেন্স এই হিসাবে আমি পড়াই না। রেগুলারদের যেমন আমি পড়াই, সিমিলারলি ডিস্টেন্সে স্টুডেন্টদেরকে আমি সেইভাবেই পড়াই, কারণ তোমাদের ভবিষ্যতের পথটা কিন্তু একটাই হতে চলেছে। যারা ধরো রেগুলার থেকে এমএ করে বেরোবে এবং যে ডিস্টেন্স থেকে এমএ করে বেরোবে, তাদের কিন্তু পরবর্তীকালে পড়ার মানে পথটা একটাই কিন্তু চলার পথ। তো সেই হিসাবে কিন্তু তোমাদের যে গাইডনেস, সেটা যেমন রেগুলারে দেওয়া হয় তেমনি ডিস্টেন্সেও দেওয়া হয়, আলাদা করে কিছু কিন্তু করা হয় না। এটা আমি গাইডনেস সেটা দিয়ে থাকি। ওকে, তো সেইটা কিন্তু তোমরা ভাববে, মানে যারা অনেকে এখানে অনেকে ডিস্টেন্সে পড়ে, যারা রেগুলারে চান্স পায়নি, রবীন্দ্রভারতী এখন রেগুলারে চান্স পাওয়া অনেক নাম্বার এখন চায়। জেনারেল হলে তো অনেক নাম্বার চায়, এসসি এসটিদের তাও কিছুটা ছাড় থাকে, কিন্তু জেনারেলদের অনেকটাই প্রবলেম হয়। তো সেখানে আমি এটা বলছি যে ডিস্টেন্সে তোমাদের সুযোগ পাচ্ছ, এবং রেগুলার আর ডিস্টেন্সের কিন্তু কোনো পার্থক্য নেই। ইউজিসি কিন্তু দুজনকেই গুরুত্ব দিয়েছে এবং দুজনকে দুটো মোডই কিন্তু অ্যাপ্রুভাল। তো এখান থেকে যারা ভালো নাম্বার নিয়ে বেরোবে অবশ্যই নেট সেট দিতে পারবে, এবং রেগুলার থেকে তো যারা দিচ্ছে তারা তো দিতে পারবেই। তো তোমাদের একটা জায়গা, যারা ডিস্টেন্সে পড়ছে, তোমাদের একটা জায়গায় একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে নলেজের। ঠিক আছে, তো সেইখানে আমি তোমাদের জন্য আছি, তোমাদের হেল্প করার জন্য। তবে যা নলেজের দরকার সেটা আমি পুরোপুরি দিয়ে থাকি। আমার কাছে যে 2 বছর পড়বে, যারা পড়ছে তারা কিন্তু অনেকটা স্যাটিসফাই, কারণ আমি তাদেরকে একদমই রেগুলার যেরকম পড়ায়, কেন তোমাদের যে সিলেবাসটা রেগুলার মোড আর ডিস্টেন্স মোডের সিলেবাস একই। ঠিক আছে, আলাদা কিছু নেই, শুধু ওদের কিছু স্পেশাল পেপার আছে যেটা তোমাদের হয়তো নেই, বা তোমাদের ইলেকটিভ সাবজেক্টগুলো রয়েছে, ওদের কিছু আরও কিছু সাবজেক্ট আছে যেগুলো তাদের পড়তে হয়, তো তোমাদের সেগুলো নেই। ঠিক আছে, তোমাদের এই পেপারগুলো, এই ইলেকটিভ সাবজেক্টগুলোই রয়েছে। তো সেই হিসাবে তোমাদের একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে, এবং সিলেবাস যখন একরকমই, তো পড়াশোনাটাও আমি একরকমভাবেই করাই। ওকে, তো আমি কিন্তু ওরকম ভাবি না যে ডিস্টেন্স মানে একটু হেলায় ছেড়ে পড়ো বা এই করে পড়ো না, সেম গুরুত্ব কিন্তু রয়েছে, তাহলে সেম গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে। যারা ভাবে রেগুলারে চান্স পাওনি, তাদের কিন্তু সামনের পথ বা সামনের যে দরজা, সেই দরজা খুলে দেবার মতো নাম্বারটা আমি কিন্তু তুলে দিতে পারি তোমাদের, এটা গ্যারেন্টি। এবার আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে আমার নোট পড়ে বা আমি যেভাবে তোমাদের বলবো সেইভাবে যদি পড়ো, অবশ্যই তোমরা কিন্তু সামনের যে গেটটা, ভবিষ্যতের যে গেট, সেটা খুলতে পারবে ডিস্টেন্সে পড়ে। কিন্তু আমার কথা মেনে চলতে হবে, এটাই হয়েছে ব্যাপার। তো যাই হোক, আমরা এদিকে আসি, সিলেবাস সম্পর্কে আর একটু বলি। সেটা হচ্ছে মোঘল পিরিয়ড, লেট মোঘল পিরিয়ড এবং শিখ হিস্ট্রি আমাদের এখানে রয়েছে। তো সেকেন্ড ইউনিটে যেটা রয়েছে, যে ফেস্টিভ্যালগুলো যেগুলো রয়েছে, ফেয়ার ফেস্টিভ্যাল, সেই সময় ইতিহাসের এগুলো তো একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে মেলা বা ফেস্টিভ্যাল যেগুলো ছিল, উৎসব, সেগুলো কি কি আছে সেগুলো এখানে আমাদের পড়তে হচ্ছে। তারপর হচ্ছে কি, রাইজ অফ দ্য পাঞ্জাব অ্যাজ এ রিজিওনাল পাওয়ার, মানে আঞ্চলিক ক্ষমতার দিক থেকে পাঞ্জাবের উত্থান, সে একটা হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রিটা আমাদের এখানে পড়তে হবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এটা পাঞ্জাবের ওপরে। এখানে এর ওপরে ডিপেন্ড করে আমরা, ইন্দিরা গান্ধীও কিন্তু এর সাথে যুক্ত আছে, সেটাও আমরা পড়ব। তারপর হচ্ছে ইকোনমিক কন্ডিশন, কালচারাল লাইফ, এগুলো কিন্তু এখানে রয়েছে। ওকে, তো তারপরে আসছে কি তোমাদের সিইসি 3.2। ঠিক আছে, এটাতে কি আছে,
এটাতে মহারাষ্ট্র সম্পর্কে আমরা পড়ব, মহারাষ্ট্রের যে কন্ডিশন যা যা রয়েছে, মহারাষ্ট্রের সম্পর্কে এখানে আমাদের পড়তে হবে, সেখানকার শাসন ব্যবস্থা, সেখানে কি কি মুভমেন্ট ঘটেছে, সেগুলো সবই কিন্তু এখানে আছে। এবং অর্থনীতির দিক থেকে কি আছে, সেকেন্ড ইউনিটে অর্থনৈতিক দিকটা আমাদের পড়তে হবে মহারাষ্ট্রে। এবং তারপরে আছে গ্রোথ অফ যে নিউ যে এটা ছিল তোমার মহারাষ্ট্রে, সেটাও কিন্তু ইউনিট 3-তে এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমাদের মহারাষ্ট্রের ওপরেই রয়েছে মূলত। তো এইটা আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তো তোমরা যারা যারা পড়বে, আমার কাছে পড়বে, অবশ্যই তারা আমাকে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। ওকে, এইটা হচ্ছে আমার ফোন নাম্বার। এটা রয়েছে আমার ফোন নাম্বার, তোমরা ফোন করতে পারো। আমি এখানে যেগুলো পড়াই সেখানে কি কি তোমরা পাবে আমার কাছে পড়লে, রবীন্দ্রভারতী ডিস্টেন্সের হিস্ট্রি, এটা পেড ব্যাচ। পেড ব্যাচে হচ্ছে সিলেবাসটা তোমাদের তো গুরুত্বপূর্ণ হয়, যারা আমার কাছে পড়বে, গাইডনেস যারা নেবে আমার গাইডনেস, তার সিলেবাস সম্পর্কে আরও ডিটেলসে তোমাদের বলা হবে। নোটস যেগুলো থাকবে সব পিডিএফ মোডেই দেওয়া থাকবে। বিষয়ভিত্তিক পুঙ্খানুপুঙ্খ, মানে যে যে টপিকগুলো আছে সেগুলোকে একদম বিষয়ভিত্তিকভাবে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করানো হবে। এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যে গাইড করা সেটাও করে দেওয়া হবে। আমি যে সাজেশনটা দেবো 100% কমন পাবে। এবং পরীক্ষা সংক্রান্ত বা কলেজ বা ইউনিভার্সিটি সংক্রান্ত যে কোনো বিষয় সমস্যা সমাধানের বা গাইডনেস আমি দিয়ে থাকি। ঠিক আছে, যে কোনো অনেক সময় অনেক কিছু প্রবলেম পড়তে পারো তোমরা, তো সেই প্রবলেমটা আমাকে বললে কি সলিউশন হতে পারে বা কোথায় গেলে তোমরা সলিউশনটা পাবে, সেগুলো সবই পরীক্ষা সংক্রান্ত। এবং কলেজ ইউনিভার্সিটি আমি এই কারণে বলেছি, কারণ অনেকে স্টাডি সেন্টার নেয় অনেক কলেজে, তো সেই হিসাবেই বলেছি আমি। তো তোমাদের সেই সম্পর্কেও হেল্প করে দেওয়া হবে অবশ্যই। এবং পেড ব্যাচের যে এই প্রাইসটা রয়েছে, তোমরা দেখো ওয়ান টাইম পেমেন্ট করতে হবে ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার যারা পড়ছে তারাও এই পেটা পেমেন্ট করেছে ওয়ান টাইম, মানে একবারই পেমেন্ট করতে হবে পার সেমিস্টার। ঠিক আছে, একটা সেমিস্টার তোমাদের 6 মাসের থাকে, 6 মাসের 6 মান্থের থাকে, সেখানে তোমাদের 1300 টাকা, অনলি 1300 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা পিডিএফ নোট পেয়ে যাবে, ক্লাস পেয়ে যাবে, অনলাইন গুগল মিটে ক্লাস হবে। এটা শুধু কিন্তু অনলাইন কোর্সে, যারা অনলাইন পড়বে শুধু তাদের জন্য এই পেমেন্টটা। ওকে, অফলাইনের জন্য কিন্তু নয়, বারে বারে বলে দিচ্ছি, অফলাইন এবং রেগুলারদের জন্য কিন্তু এটা নয়। এই পেমেন্ট, যে পেমেন্টের যে স্ট্রাকচারটা, এটা অনলি, দেখো এখানে বলে দিচ্ছি, অনলি অনলাইন এবং ডিস্টেন্স মোড। যারা অনলাইন এবং ডিস্টেন্স মোডে পড়বে, অনলাইনে পড়বে, তাদের জন্য এই পেমেন্টটা মাত্র 1300 টাকা। তোমরা যদি ওয়ান টাইম যদি আমাকে পাঠাও, তাহলে তোমরা ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টার যেখানে আছো তোমরা কিন্তু পেয়ে যাবে। আবার পরের সেমিস্টারে তোমাদের আবার 1300 টাকা তোমাদের পেমেন্ট করতে হয়, মানে ফার্স্ট সেমিস্টার অনলি ফর 1300 টাকা পেমেন্ট করলে তোমরা যাবতীয় পিডিএফ নোট পেয়ে যাবে। এবং অনলাইন ক্লাস, গুগল মিটে অনলাইন ক্লাস হবে। ঠিক আছে, সেখানে কিন্তু সিট লিমিটেড আছে, কেন গুগল মিটে সবাইকে তো অ্যাড করা যায় না। তো সেই কারণে তোমাদের যেটা বলা হচ্ছে যে মাত্র 1300 টাকায় তোমরা একটা সেমিস্টারে পুরোটাই গাইডনেস পেয়ে যাবে। আবার পরের সেমিস্টার যখন আসবে তখন আবার তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 1300 টাকা। তার মানে পার সেমিস্টার 1300 টাকা পেমেন্ট করলে হয়ে যাবে। এবং তোমরা যদি কোনো ক্লাস নাও, 1000 টাকার নিচে তো নেবেই না, পার মান্থ 1000 টাকার নিচে নেবে না। তো সেখানে আমাদের ডিউরিং একটা সেমিস্টার প্রায় 6 মান্থের কাছাকাছি থাকে, তো 6 মান্থের জন্য অনলি তোমাদের 1300 টাকা পেমেন্ট করতে পারে, করলে যাবতীয় নোট তোমরা পেয়ে যাবে পিডিএফে। হ্যাঁ, এবং কলকাতার মধ্যে যদি থাকো তাহলে তোমাদের প্রিন্টও আমি করে দেবো। আর আউট অফ কলকাতা থাকলে তো তোমাদের পিডিএফে সেন্ড করে দেবো, তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো। ঠিক আছে, আর না হলে বাই পোস্টেরও সুবিধা আছে,
বাই পোস্টেও করতে হবে, তাহলে পোস্টাল যে খরচাটা সেটা আমাকে দিতে হবে। বাই পোস্টেও তোমাদের পাঠিয়ে দেওয়া যাবে। যদি কলকাতার মধ্যে থাকো তাহলে প্রিন্টটাও আমি করে দেবো। এটা তোমাদের একটা অফার থাকলো, ঠিক আছে। অনলি 1300 টাকা পার সেমিস্টার, ঠিক আছে, যদি দাও। এবং তোমাদের ক্লাসও কিন্তু হবে গুগল মিটে, ঠিক আছে। এবার গুগল মিটে কবে কবে ক্লাস হবে, যদি পড়ো আমার সাথে কন্ট্যাক্ট করো, সব ডিটেলস কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে। তো এইখানটায় তোমাদের এটাই বললাম যে আমার কাছে কিন্তু 80%-এর ওপরে অনেকে পেয়েছে, এবং অনেকে আমার এই নোট পড়ে 70%ও পেয়েছে, 60%ও পেয়েছে, 55%ও পেয়েছে। যারা 55% পেয়েছে তারা আমার যে আমি যেভাবে তাদের মানে বলেছি সেইভাবে চলেনি, তাই তারা নাম্বার কম পেয়েছে, ঠিক আছে। তো সেই হিসাবে যারা আমার কথা শুনে চলেছে 80% 70% নাম্বার পেয়েছে। তো তোমাদের এটাই বলার যে সিলেবাস তোমাদের ডিটেলসে আলোচনা হবে, পিডিএফ মধ্যে দেওয়া হবে এবং বিষয়ভিত্তিক পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। তো এই ফি স্ট্রাকচারটা অনলি যারা অনলাইনে পড়বে এবং ডিস্টেন্সে যারা স্টুডেন্ট তাদের জন্য, অফলাইনের জন্য নয়, আর রেগুলারদের জন্য নয় এটা, ওকে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চুটিয়ে পড়াশোনা করো।